আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম যে এই বছরের সামার স্ল্যাম 2026 যদি আমার হাতে থাকতো বা আমি যদি বুক করতাম তাহলে সামার স্ল্যাম 2026-এর দুটো নাইটকে আমি কিভাবে বুক করতাম। যেখানে আগের ভিডিওতে আমি নাইট 1-এর কথা বলেছি আর আমি তোমাদের এটাও বলেছিলাম যে এই ভিডিওতে আমি নাইট 2-কে নিয়ে কথা বলবো। কিন্তু আজকে স্ম্যাকডাউন দেখার পর আমরা সামার স্ল্যামের আরও কিছু ম্যাচ অফিসিয়াল হতে দেখেছি আর কিছু ম্যাচ আছে যেটা আমার মনে হয় এখনও অফিসিয়াল হতে পারে, মানে আগামী যে স্ম্যাকডাউনের এপিসোড আসছে সেখান থেকে অফিসিয়াল হয়ে যেতে পারে। সেই ম্যাচটা নিয়েও কথা বলবো আর বাকি নাইট 2-এর প্রত্যেকটা ম্যাচ আমি কিভাবে কি সিকোয়েন্সে রাখতাম আর কাদেরকে সেই ম্যাচে জেতাতাম বা কিভাবে আমি সামারস্ল্যামের নাইট 2-কে বুক করতাম সেটা নিয়ে এই ভিডিওতে মেনলি কথা হবে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে বলে রাখি সামারস্ল্যামের নাইট 1-এ আমি যেমন 6টা ম্যাচকে রেখেছিলাম তেমন আমি সামারস্ল্যামের নাইট 2-তেও 6টাই ম্যাচকে রেখেছিলাম। কিন্তু আজকে যেহেতু স্ম্যাকডাউন দেখার পর আমি দেখলাম যে ফিন ব্যালার ভার্সেস স্যামি জেনের ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে সামারস্ল্যামের জন্য, তাহলে চলো সেই ম্যাচটা নিয়ে সবার প্রথমে একটু কথা বলা যাক। আর টেকনিক্যালি আমি এই ম্যাচটাকে সামারস্ল্যামের নাইট 1-এ রাখা বেশি প্রেফার করব, কিন্তু যাই হোক না কেন যেহেতু এই ম্যাচটা নিয়ে সামারস্ল্যামের নাইট 1-এর ভিডিওতে কথা বলা হয়নি তাই এই ম্যাচটা নিয়ে সবার প্রথমে একটু কথা বলা যাক। এবার ফিন ব্যালার আর স্যামি জেনের মধ্যে ম্যাচ হতে চলেছে নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য, যে এদের মধ্যে যে জিতবে সে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার হয়ে যাবে। মানে সামারস্ল্যামের শেষে কোডি রোডস আর সিএম পাঙ্কের মধ্যে যেই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন থাকুক না কেন তার সাথে এই ম্যাচের উইনারের কম্পিটিশন হবে বা ম্যাচ হবে। এবার এক্ষেত্রে আমার হাতে যদি থাকতো আমি ফিন ব্যালারকে এই ম্যাচটা জিতিয়ে দিতাম। কেন জিতিয়ে দিতাম আর কেন স্যামিজেন হারতো সেটা নিয়ে একটু পরে কথা হবে, কিন্তু ফিন ব্যালারকে জেতানোর পেছনে একটা বড় কারণ এইটাও যে ফিন ব্যালার যেহেতু এখন একটা উইনিং মোমেন্টামে চলছে আর স্ম্যাকডাউনে আসার পর থেকে ফিন ব্যালারের সাথে আপাতত ভালো জিনিসই হয়েছে আর ফিন ব্যালার কোনো ম্যাচ হারেনি সেইভাবে, মানে অন্তত সিঙ্গলস ম্যাচ তো হারেনি। তো সেই কারণে আমি ফিন ব্যালারের এই মোমেন্টামটাকে ধরে রাখতাম, কারণ এইখান থেকে যদি ফিন ব্যালারকে ডাব্লিউডাব্লিউই ফাম্বেল করে দেয় তাহলে ফিন ব্যালারকে আবার স্ট্যাবলিশ করা মানে বহুত কঠিন কাজ হয়ে যাবে। তো সেই কারণেই আমি এই ম্যাচটা ফিন ব্যালারকে জেতাতাম আর ফিন ব্যালারকে একটা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচে কম্পিট করার অপরচুনিটি দিতাম যাতে তার মোমেন্টাম ব্রেক না হয়। যাই হোক না কেন এই ম্যাচটা নিয়ে তো কথা বলা শেষ হলো, কিন্তু এবার নাইট 2-কে আমি মানে নাইট 2-এ আমি মেনলি যে 6টা ম্যাচকে রেখেছি সেখানে আমি যেই ম্যাচটা দিয়ে নাইট 2-কে শুরু করতে চলেছি সেটা হলো ব্লাড লাইন ভার্সেস এলএ নাইট, রয়েস কিস অ্যান্ড সোলো সিকোয়ার মধ্যে যে 6-ম্যান ট্যাগ ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটা দিয়ে আমি নাইট 2-কে শুরু করতে চলেছি। আর এই ম্যাচের উইনারের কথা যদি বলা হয় আমি এই ম্যাচে ব্লাড লাইনকে উইনার হিসেবে দেখছি। তার কারণ কি, তার প্রথম কথা হচ্ছে ব্লাড লাইন একটা লেজিটিমেট ট্যাগ টিম আর ব্লাড লাইনের এরপরেও আরও অনেক গল্প এগোনোর আছে আর সেই কারণে ব্লাড লাইনের এই ম্যাচটা জেতা উচিত। বিশেষ করে জেকব ফাটুর পাওয়ার তাদের সাথে আছে আর উসোসদের মতো একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যাগ টিম এই টিমের আছে। তো সেই কারণে এই টিমটা মানে ব্লাড লাইন যদি ম্যাচটা না জেতে তাহলে ব্লাড লাইনের স্টোরিকে আগে এগিয়ে নিয়ে যাওয়া একটু প্রবলেমেটিক হয়ে যাবে। হ্যাঁ মানছি এই ম্যাচের মাঝখানে ব্লাড লাইনের মধ্যে টেনশন অবশ্যই দেখানো হবে যে জেকব ফাটু, জে উসো আর জিমি উসো সেম পেজে কাজ করতে পারবে কিনা, বা উসোসদের কথা জেকব ফাটু শুনবে কিনা বা জেকব ফাটুর কথা উসোসরা শুনবে কিনা সেটা নিয়ে টেনশন দেখানো যেতে পারে, কিন্তু আলটিমেটলি ম্যাচটা ব্লাড লাইনেরই জেতা উচিত। আর যদি কথা বলা হয় এলএ নাইট, রয়েস কিস আর সোলো সিকোয়া যদি এই ম্যাচে না হারে তাহলে সোলো সিকোয়া কীভাবে আবার পরবর্তীকালে ব্লাড লাইন জয়েন করতে পারে। উল্টে যদি সোলো সিকোয়া এই ম্যাচটা হেরে যায় তাহলেই সোলো সিকোয়ার কাছে পয়েন্ট থাকবে যে যেহেতু সে ব্লাড লাইনের কাছে হেরেছে আর ব্লাড লাইন ছাড়া সে চলছে না, সেই কারণে তাকে ব্লাড লাইনে ফিরে আসতে বাধ্য করা হবে। আর তাছাড়াও সোলো সিকোয়ার আরও কিছু রোল থাকবে যেটা নিয়ে একটু পরে কথা বলছি, কিন্তু আমার মতে এই ম্যাচটা ব্লাড লাইনের জেতা উচিত আর সেই কারণে এই ম্যাচটাতে আমি সামারস্ল্যামকে যেমন শুরু করতাম তেমন ব্লাড লাইনকেই এই ম্যাচটা জেতাতাম। নেক্সট আমি যে ম্যাচটা করাতাম সেটা হচ্ছে 5-ওয়ে ল্যাডার ম্যাচ, যেটা হতে চলেছে ইন্টারিম ডাব্লিউডাব্লিউই ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য। যতদিন না রিয়া রিপ্লি আসছে ততদিনের জন্য কে চ্যাম্পিয়ন থাকবে সেটা এই ম্যাচটা থেকে ডিসাইড হবে। আপাতত এই ম্যাচের জন্য 4টে কন্টেস্টেন্ট তো কনফার্ম হয়ে গেছে, যারা হলো টিফিনি স্ট্রেটন, জেড কার্গিল, শার্লেট ফ্লেয়ার আর চেলসি গ্রিন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন একটা স্পট খালি আছে। এবার এই ম্যাচটা নিয়ে আমি তোমাদের একটু বলি, যখন আমি এই ম্যাচটা আগে মানে আমার মতো করে সাজিয়েছিলাম তখন আমি এই ম্যাচে রেখেছিলাম টিফিনি স্ট্রেটন, জেড কার্গিল, শার্লেট ফ্লেয়ার,
ব্লেক মনরো আর জিউলিয়াকে। কিন্তু আমার দেখে মনে হচ্ছে ব্লেক মনরোকে ডাব্লিউডাব্লিউই এই ম্যাচে ইনভলভ করবে না, কিন্তু তবু ব্লেক মনরোর রোল থাকবে, যেটা নিয়ে একটু পরে কথা বলছি। কিন্তু ডাব্লিউডাব্লিউই এটাও আজকে অ্যানাউন্স করে দিয়েছে যে লাস্ট স্পটের জন্য যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটা হতে চলেছে জিউলিয়া আর ল্যাস লেজেন্ডের মধ্যে। কিন্তু এই ম্যাচে সবথেকে খারাপ যার সাথে হচ্ছে সেটা হচ্ছে নায়া জ্যাক্স। কারণ নায়া জ্যাক্স দুবার অপরচুনিটি পেয়েছে, একবার জেড কার্গিলের এগেনস্টে আর একবার আজকে শার্লেট ফ্লেয়ারের এগেনস্টে। আর দুবারই সে হেরে গেছে কীভাবে? ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে। কারণ জেড কার্গিলের ম্যাচে শার্লেট ফ্লেয়ার ইন্টারফেয়ার করেছিল আর শার্লেট ফ্লেয়ারের ম্যাচে জেড কার্গিল ইন্টারফেয়ার করেছিল। আর দুবারই ক্ষতি নায়া জ্যাক্সেরই হয়েছে। তো টেকনিক্যালি দেখতে গেলে এই অপরচুনিটিটা নায়া জ্যাক্সের পাওয়া উচিত ছিল, যে নায়া জ্যাক্স এই ম্যাচে 5th মেম্বার হিসেবে অ্যাড হয়ে যাবে, যেহেতু তার সাথে দুবারই ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে তাকে হারানো হয়েছে। কিন্তু যেহেতু নায়া জ্যাক্স অপরচুনিটি পায়নি আর লাস্ট ম্যাচটা জিউলিয়া আর ল্যাস লেজেন্ডের মধ্যেই হতে চলেছে, আমার মনে হয় এখানে নায়া জ্যাক্সও সেম কাজ করবে যেটা নায়া জ্যাক্সের সাথে করা হয়েছে। মানে নায়া জ্যাক্স সম্ভবত এই ম্যাচের মাঝখানে এসে জিউলিয়াকে অ্যাটাক করে দিতে পারে, যার ফলে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে জিউলিয়া জিতে যাবে আর জিউলিয়া হয়ে যাবে 5th কন্টেস্টেন্ট এই ম্যাচের। আর এইভাবে নায়া জ্যাক্স নিজেরই বন্ধু ল্যাস লেজেন্ডের কপাল পোড়াতে পারে। আর তা না হলে ডাব্লিউডাব্লিউ যেহেতু ল্যাস লেজেন্ডকে মানে কিছুটা পুশ করার চেষ্টা করছে, তাই ল্যাস লেজেন্ডকেও বানাতে পারতো। কিন্তু আমার মতে জিউলিয়াই হতে চলেছে 5th কন্টেস্টেন্ট। আর এইভাবে যে ম্যাচটা হতে চলেছে সেটা হতে চলেছে টিফিনি স্ট্যাটন ভার্সেস জেড কার্গিল ভার্সেস শার্লেট ফ্লেয়ার ভার্সেস চেলসি গ্রিন ভার্সেস জিউলিয়ার মধ্যে। এবার যেমন বললাম এই ম্যাচে ব্লেক মনরোর একটা রোল থাকতে পারে, আর আমার মনে হয় ব্লেক মনরো সম্ভবত এই ম্যাচে টিফিনি আর চেলসি গ্রিনকে ডিস্ট্র্যাক্ট করতে আসবে, আর তার জন্যই টিফিনি আর চেলসি গ্রিন ডিস্ট্র্যাক্টেড হবে। আর যদি এই ম্যাচের উইনারের কথা বলা হয়, আমার মনে হয় যেহেতু এটা ইন্টারিম ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য হচ্ছে, তো আপাতত যতদিন না রিয়া রিপ্লি ঠিক হচ্ছে ততদিন এই চ্যাম্পিয়নশিপটা একটা ভালো হাতেই থাকা দরকার বা একটা স্ট্যাবলিশ হাতেই থাকা দরকার। তো সেই কারণে এই ম্যাচের উইনার আমি বানাতাম শার্লেট ফ্লেয়ারকে। আমি জানি শার্লেটের আগেও অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আমার মনে হয় যতদিন না রিয়া রিপ্লি ফিরছে ততদিন স্ম্যাকডাউনেরও একটা ভালো ওমেন্স চ্যাম্পিয়ন দরকার, যার উপর কিনা আইবল অ্যাট্রাক্ট হতে পারে। আর সেই কারণে আমি শার্লেট ফ্লেয়ারকে এই ম্যাচের উইনার বানাতাম। আর পরবর্তীকালে যখন রিয়া রিপ্লি ফিরতো তখন আমরা রিয়া রিপ্লি ভার্সেস শার্লেট ফ্লেয়ারের মধ্যে একটা দুর্দান্ত ম্যাচও দেখতে পেতাম। আর সেই কারণেই এই ম্যাচের আমি উইনার বানাতে চলেছি শার্লেট ফ্লেয়ারকে। যদি 3 নম্বর ম্যাচের কথা বলা হয়, যেটা এবার ইএসপিএন থেকে ইএসপিএন প্রিমিয়ারে আসবে, কারণ ডাব্লিউডাব্লিউ প্রথম দুটো ম্যাচ তো 1 ঘন্টা ফ্রিতেই দেখাবে, তারপর এবার প্রিমিয়ামে আসবে। তো সেইখানে আমি যে ম্যাচটাকে রেখেছি সেটা হলো ব্যারেন করবিন ভার্সেস ট্রিক উইলিয়ামসের ম্যাচ ফর ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ। আমি জানি এই ম্যাচটা এখনও অফিসিয়াল হয়নি, কিন্তু আমি যেমন বলছিলাম যে কিছু ম্যাচ আমি এমনও রেখেছি যেটা পরবর্তীকালে অফিসিয়াল হয়ে যেতে পারে। আমার মনে হয় এই ম্যাচটাও সামার স্ল্যামে একটা স্পট ডিজার্ভ করে। আর যেইভাবে ব্যারেন করবিনের রিটার্ন হয়েছে তার মোমেন্টামটাকে যদি ধরে রাখতে হয়, তাহলে ব্যারেন করবিনকে সামার স্ল্যামে একটা স্পট দেওয়া উচিত। আর যেহেতু তার ফিউড এখন ট্রিক উইলিয়ামসের সাথে চালু হয়েছে, যেহেতু এই মুহূর্তে ট্রিক উইলিয়ামস হলো আমাদের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন, তাই আমার মনে হয় ট্রিক উইলিয়ামস ভার্সেস ব্যারেন করবিন ফর ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ সামার স্ল্যামের একটা ভালো ম্যাচ হতে পারে, যেটা ব্যারেন করবিনের রিটার্নকে পারফেক্টলি এক্সিকিউট করে করা যেতে পারে। আর যদি এই ম্যাচের উইনারের কথা বলা হয়, আমার মনে হয় এই ম্যাচে আমি একটা শক দিতাম, আর এই ম্যাচে আমি ট্রিক উইলিয়ামসকে হারিয়ে দিতাম। আমার মনে হয় রেসেলমেনিয়া থেকে ট্রিক উইলিয়ামস একটা ভালো চ্যাম্পিয়নশিপ র্যাঙ্ক দিয়েছে, যদিও তার কাছে এখন তার নিজের কাস্টম চ্যাম্পিয়নশিপ চলে এসেছে, তাই তার হারা একটু ইম্পসিবল মনে হয়। কিন্তু যদি আমার হাতে থাকতো, আমি এই ম্যাচে ব্যারেন করবিনকে জিতে দিতাম আর ব্যারেন করবিনের সাথে মোমেন্টামটাকে রাখতাম আর ব্যারেন করবিনকে বানিয়ে দিতাম ব্র্যান্ড নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। আর তারপর তাকে একটা ফুল হিল রান দিতাম, যেখানে ব্যারেন করবিন নিজের ক্যারেক্টারটাকে ভালো করে এস্টাবলিশ করার একটা সুযোগ পেত। যদি নেক্সট ম্যাচের কথা বলা হয়, সেখানে আমি রেখেছি একটা 6 ওমেন ট্যাগ টিম ম্যাচ, যেখানে একদিকে থাকবে বেলাস নিকি বেলা, ব্রি বেলা আর তাদের সাথে পেজ, আর আরেক দিকে থাকবে ফ্যাটাল ইনফ্লুয়েন্স। যেমন আমরা আজকে স্ম্যাকডাউন থেকে দেখেছি এই ম্যাচটা অফিসিয়াল হয়ে গেছে, কিন্তু এই ম্যাচটা অফিসিয়াল হওয়ার আগেও আমি এই ম্যাচটাকে আমার প্ল্যান্সেই রেখেছিলাম, তাই তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাচ কার্ড গ্রাফিক্সটা সেটাও আমার নিজের বানানো, কারণ এই ম্যাচটা অফিসিয়াল হওয়ার আগে আমিও এই ম্যাচটাকেই ঠিক ভেবেছিলাম। যাই হোক না কেন, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু এই ম্যাচের যদি উইনারের কথা বলা হয়, আমার মনে হয় এই ম্যাচে আমি যেটা করতাম সেটা হচ্ছে ফেটাল ইনফ্লুয়েন্সকে জিতিয়ে দিতাম, যেহেতু তারা এখন বর্তমানে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন, তো তাদের সাথে মোমেন্টামটা থাকা দরকার। আর বেলা টুইন্স আর পেজকে আমি এই ম্যাচটা হারাতাম, কিন্তু এই ম্যাচে আমি একটা সারপ্রাইজিং টুইস্ট দিতাম, যেটা হচ্ছে এই ম্যাচটা হেরে যাওয়ার পর বেলা টুইন্স পেজের উপর টার্ন করে যেত। এইভাবে বেলা টুইন্সের একটা হিল টার্ন হতো, যেমন বেলা টুইন্সের আগেও আমরা অনেক হিল টার্ন দেখেছি, আর পেজের উপর তারা টার্ন করে এরপর নিকি বেলা বা ব্রি বেলার সাথে পেজের একটা ফিউড আমি শুরু করে দিতাম, যার ফলে তাদের মধ্যেও একটা ফিউড চলতো, যেটা দেখার জন্য স্ম্যাকডাউন আমরা টিউন ইন করতে হয়তো বাধ্য হতাম, বা যেটা একটা পয়েন্ট আমাদের দিত যে কেন আমাদের স্ম্যাকডাউন দেখা উচিত।
এইভাবে সামার স্ল্যামের একটা শকিং মোমেন্টও আমরা পেয়ে যেতাম, তার সাথে সাথে ফেটাল ইনফ্লুয়েন্সের কাছে মোমেন্টামটাও থাকতো, আর তার সাথে সাথে আমরা নিকি বেলা ব্রি বেলা আর পেজের মধ্যে একটা ফিউডও দেখতে পেয়ে যেতাম। তো সেই কারণে যদি আমার হাতে থাকতো আমি তো এইভাবেই ম্যাচটাকে বুক করতাম, যেখানে আমি ফেটাল ইনফ্লুয়েন্সকে জিতিয়ে দিতাম আর নিকি বেলা ব্রি বেলার পেজকে এই ম্যাচটা হারিয়ে দেওয়ার পর পেজের উপর আমি নিকি বেলার ব্রি বেলার টার্ন করিয়ে দিতাম। যাই হোক না কেন, যদি 5 নম্বর ম্যাচের কথা বলা হয় সেইখানে আমি রেখেছি ব্রক লেসনার ভার্সেস ওবা ফেমির হেল ইন আ সেল ম্যাচ। আর আমি কেন নাইট 2-তে কম ম্যাচ রাখার চেষ্টা করেছি তার একটা বড় কারণ হচ্ছে এই ম্যাচটাও। তার কারণ আমার মনে হয় এই ম্যাচটাকে একটা ভালো মতো সময় দেওয়া উচিত। এই ম্যাচটা স্কোয়াশ ম্যাচ হওয়া তো একদমই উচিত না। আর এরকম রিউমার চলছে এটা হয়তো ব্রক লেসনারের লাস্ট ম্যাচ হতে পারে, কিন্তু কেন এই ম্যাচটা ব্রক লেসনারের লাস্ট ম্যাচ হবে না সেটা নিয়েও কথা বলবো, এই ম্যাচটা শেষেই কথা বলবো। কিন্তু এই ম্যাচের উইনার আমি কাকে বানাতাম? এই ম্যাচের উইনার আমি অবভিয়াসলি ওবা ফেমিকেই বানাতাম। আমার মনে হয় একটা ভালো সময় অবধি কম্পিট করার পর আলটিমেটলি এই ম্যাচটা ওবা ফেমির জেতা উচিত, আর ওবা ফেমির তারপর ব্রক লেসনারের উপর মানে ফিউডটা জিতে যাওয়া উচিত, যেখানে 2-1 স্কোর লাইন হয়ে যাবে, ওবা ফেমির দিকে 2, ব্রক লেসনারের দিকে 1। এইভাবে ব্রক লেসনার ফিউডটা তো হেরে যাবে, কিন্তু তারপর আমি একটা মোমেন্ট দিতাম ব্রক লেসনারকে, যেখানে আমি এইটাই দেখানোর চেষ্টা করতাম যে হ্যাঁ ব্রক লেসনার এবার ওবা ফেমির কাছে হেল ইন আ সেল ম্যাচে হেরে গেছে। ব্রক লেসনারের যে স্ট্রিক্ট হেল ইন আ সেল ম্যাচে জেতার সেটাও ভেঙে গেছে, ওবা ফেমি তার স্ট্রিক্ট ভেঙে দিয়েছে। তো ব্রক লেসনারের কাছে আর ডাব্লিউডাব্লিউতে করার মতো কিছু নেই। এবার ব্রক লেসনার ফাইনালি তার হোম টাউনে রিটায়ারমেন্ট নিতে চলেছে, পল হেমনেরও চোখে জল চলে এসেছে। কিন্তু এই সময় একটা ঘটনা ঘটবে, যেটা হচ্ছে যখন দেখে মনে হবে যে হ্যাঁ রাসেলমেনিয়ার মতো আবার ব্রক লেসনার নিজের রিটায়ারমেন্ট নেওয়ার জন্য পুরো তৈরি হচ্ছে, কিন্তু সেই সময় পেছন থেকে গান্থার এসে ব্রক লেসনারের উপর অ্যাটাক করে দেবে আর তাকে তার সাবমিশন মুভ, যেটা হচ্ছে তার সেই হোল্ড বা তার সেই স্লিপার হোল্ড, সেখানে আটকে দেবে। এইটা গান্থার কেন করবে? এইটা গান্থার করবে পল হেমনের সাথে বদলা নেওয়ার জন্য। যেহেতু পল হেমন তাকে ফেভার করে স্ম্যাকডাউনে নিয়ে এসেছিল, আর স্ম্যাকডাউনে আসার পর থেকেই গান্থারের সাথে বাজে হচ্ছে। এমনকি সামার স্ল্যামে তার সাথে নিকলডিসের ম্যাচ হয়েছে, যে কিনা স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার ছিল, মানে স্ম্যাকডাউনে সব কিছুই তার এগেনস্টে যাচ্ছে, আর এর জন্য সে দায়ী করবে পল হেমনকে যে পল হেমনের জন্য এই সব কিছু হয়েছে। আর সেই কারণে পল হেমনের ক্লায়েন্ট ব্রক লেসনারের উপর গান্থারের রাগটা ঝাড়বে, আর এইভাবে যখন ব্রক লেসনার পুরো রিটায়ারমেন্টের জন্য রেডি হয়ে যাবে সেই সময় গান্থার পেছন থেকে এসে ব্রক লেসনারকে অ্যাটাক করবে, যেটা থেকে পল হেমনও শক হয়ে যাবে। আর পরবর্তীকালে স্টোরি লাইনটা এইভাবেই এগাবে যে যেহেতু গান্থারের সাথে স্ম্যাকডাউনে সব কিছু বাজে হচ্ছে আর গান্থার একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অপরচুনিটিও পাচ্ছে না, তাকে ভুলভাল ম্যাচে রাখা হচ্ছে, তো সেই কারণে এবার গান্থারের বদলা নেবে। আর গান্থার চায় যে গান্থারের হাতে ব্রক লেসনারের কেরিয়ার শেষ হোক, আর এইভাবেই পরবর্তীকালে কোনো একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে গিয়ে আমরা ব্রক লেসনার ভার্সেস গান্থারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো, যেটা সম্ভবত ব্রক লেসনারের কেরিয়ারের লাস্ট ম্যাচ হতে পারে, বা ব্রক লেসনার আর গান্থারের মধ্যে প্রপার একটা ফিউডও হতে পারে, যেমন ফিউড আমরা ব্রক লেসনার আর ওবা ফেমির মধ্যে দেখেছি। তো এইভাবেই আমি এই ম্যাচটার এন্ডিংটাকে প্ল্যান করেছি, বা আমার হাতে যদি থাকতো আমি এই ম্যাচটার এন্ডিং এইভাবেই করতাম। এবার তোমরা বলো তোমরা এটা দেখতে ইন্টারেস্টিং হবে কিনা। আর ফাইনালি যদি কথা বলা হয় সামার স্ল্যামের নাইট 2 এর মেইন ইভেন্টের, যেটা তোমরা জানো কি হতে চলেছে, রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এবার এই ম্যাচের যদি ফিনিশের কথা বলা হয়, মানে এই ম্যাচে জিতবে কে সেটা নিয়ে তো আমি কথা বলবোই, কিন্তু এই ম্যাচের বুকিংটা আমি কীভাবে করতাম বা এই ম্যাচটাকে আমি কীভাবে সাজাতাম, তো এই ম্যাচে আমি এটাই দেখানোর চেষ্টা করতাম, যেহেতু এটা সামার স্ল্যামের মেইন ইভেন্ট, এখানে বড় কিছু হওয়া দরকার, তো এটাকে ক্লিন তো আমি একদমই রাখতাম না। আর যখন রোমান রেন্সের ম্যাচ হবে আর সেখানে সেথ রলিন্সও থাকবে, সেখানে রেফারি একবার না একবার তো উল্টাবে, তো আমি এরকমই দেখানোর চেষ্টা করতাম যে এই ম্যাচের একটা মোমেন্টে রেফারি উল্টে যাবে, আর সেই সময় আমরা দেখতে পাবো যে সেথ রলিন্স যখন মানে পুরোপুরি হারার একদম দোরগোড়ায় চলে আসবে, আর এবার দেখে মনে হবে যে না এবার তো সেথ রলিন্স যে মানে হেরেই যাবে, সেই সময় সেথ রলিন্সকে হেল্প করার জন্য সেখানে চলে আসবে সোলো সিকোয়া। যেহেতু সোলো সিকোয়া কথা দিয়েছিল সেথ রলিন্সকে যে সোলো সিকোয়া সেথ রলিন্সকে হেল্প করার চেষ্টা করবে। এবার যেহেতু রেফারি এখন নেই, তাই সোলো সিকোয়া তখন রোমান রেন্সের উপর অ্যাটাক করার চেষ্টা করবে, তাকে সামওয়ান স্পাইক মারবে, আর এইভাবে সে সেথ রলিন্সকে হেল্প করার চেষ্টা করবে। কিন্তু সোলো সিকোয়াকে সেখান থেকে সরানোর জন্য সেখানে জেকব ফাটুও চলে আসবে, যাতে জেকব ফাটু রোমান রেন্সকে হেল্প করতে পারে। কিন্তু তারপর সেখানে একটা কেওটিক সিচুয়েশন তৈরি হবে, যেইখানে আমরা দেখতে পাবো এলএ নাইট, রয়েস্কিজ, এমনকি উসোসরাও সেখানে চলে আসবে, যেহেতু তাদের মধ্যে স্টোরি লাইন চলছিল আর তারাও আজকে হেরে গেছে ব্লাড লাইনের কাছে, তো তাদের সেই রাগটাও আছে, তো তারাও চলে আসবে। আর তারপর সেই বাকি ছজনের মধ্যে মানে রোমান রেন্স আর সেথ রলিন্স বাদে বাকি ছজনের মধ্যে আমরা একটা ব্রল দেখতে পাবো, যেখান থেকে আমরা দেখতে পাবো যে তারা রিং সাইড থেকে চলে যাবে বা রিং সাইড পুরো ক্লিয়ার হয়ে যাবে, মানে আবার রিংয়ে রোমান রেন্স আর সেথ রলিন্সই পড়ে আছে। আর এতক্ষণে সেথ রলিন্স একটু রিকভার করে গেছে, আর সেথ রলিন্সের হাতে চিয়ার আছে, যেহেতু রেফারির নজর এখন নেই বা রেফারি এখন উল্টে আছে, তো সেথ রলিন্স আবার এখানে সেই জিনিসটাই বা
সেই সিনারিওটাই ক্রিয়েট করার চেষ্টা করবে, যেমন আমরা শিল্ডের ব্রেকআপের সময় দেখেছিলাম যে রোমান রিংস সামনে আছে আর পেছন থেকে সেথ রলিন্স চিয়ার হাতে দাঁড়িয়ে আছে, আর এবার সেথ রলিন্স পুরো রেডি হয়ে গেছে রোমান রিংসকে একটা চিয়ার শট মারার জন্য, আর এইভাবে সে হয়তো মোমেন্টাম গেইন করবে আর এই ম্যাচটা জিতেও যাবে, আর রোমান রিংস যেমন তাকে কোনোদিন হারাতে পারেনি সেই স্ট্রিকটাও একদম মেনটেন হয়ে থাকবে। তো আমরা পুরো সেরকমই মুভমেন্ট দেখতে পাবো। কিন্তু এইখানে যেমন আমরা রাসেলমেনিয়া 40-তে দেখেছিলাম যখন রোমান রিংসের হাতে চেয়ার ছিল, তখন রোমান রিংসের হাতে দুটো অপশন ছিল, একদিকে ছিল কোডি রোডস, একদিকে ছিল সেথ রলিন্স। তেমনই আমরা দেখবো যে যখন একদম সেথ রলিন্স রোমান রিংসকে মারার জন্য রেডি হয়ে যাবে, সেই সময় সেথ রলিন্স আর রোমান রিংসের মাঝে চলে আসবে স্যামি জেন, আর স্যামি জেন সেথ রলিন্সকে আটকে দেবে। আর সেথ রলিন্স তখন একদমই বুঝতে পারবে না যে স্যামি জেন এই ম্যাচে কী করছে, যেখানে সে ফিন বেলারের কাছেও সামার স্ল্যামে হেরে গেছে। তো স্যামি জেন এখানে সেথ রলিন্সকে রোমান রিংসকে মারতে দেবে না। আর যখন সেথ রলিন্সের মাথা পুরো গরম হয়ে যাবে, তখন আমরা দেখতে পাবো রোমান রিংসের বদলে সেথ রলিন্স স্যামি জেনকে চিয়ার দিয়ে একটা হিট করে দেবে বা চিয়ার শট মেরে দেবে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাবো যে রোমান রিংসের কাছে মোমেন্টাম চলে আসবে, আর যখন সেথ রলিন্স স্যামি জেনকে একটা স্টোম্প মেরে দেবে, তার ঠিক পরেই আমরা দেখতে পাবো রোমান রিংস সেথ রলিন্সকে দিয়ে দেবে একটা ম্যাসিভ স্পিয়ার। আর ততক্ষণে না হয় একটা নতুন রেফারি চলে আসবে, না হয় সেই রেফারি যে কিনা মার্কে উল্টেছিল সে রিকভার করে যাবে, আর তারপর রোমান রিংস সেথ রলিন্সকে পিন করবে 1, 2, 3। আর প্রথমবারের জন্য স্টোরি লাইন হিসেবে প্রথমবারের জন্য রোমান রিংস সেথ রলিন্সকে একটা বড় ম্যাচে হারাবে, হারিয়ে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেবে। আর তারপর সেও অবাক হয়ে যাবে যে স্যামি জেন মাঝখানে কী করছে। আর এরপরে স্টোরি লাইনটা কীভাবে চলবে, এরপরে স্টোরি লাইনটা এইভাবেই চলবে যে স্যামি জেন যখন বুঝতে পারছে যে স্ম্যাকডাউনে তার কথা কেউ শুনছে না বা তার কাছে কোনো পাওয়ার নেই, তখন সে আবার ব্লাড লাইনে ফিরে যাওয়ার চেষ্টা করছে বা আবার সে ব্লাড লাইন জয়েন করার চেষ্টা করছে, কারণ সে জানে ব্লাড লাইন যেখানে থাকে পাওয়ারও সেখানে থাকে। আর যেহেতু স্যামি জেনের এখন পাওয়ার দরকার যাতে তার কথাও শোনা হয় বাকিদের মতো, সেই ক্ষমতাটা স্যামি জেনের দরকার, আর সেই কারণেই স্যামি জেন আবার ব্লাড লাইনে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এবার পুরো ডিসিশনটা ব্লাড লাইন আর রোমান রিংসের হাতে, যে রোমান রিংস স্যামি জেনকে আবার ব্লাড লাইনে নেবে কি নেবে না। আর এইভাবেই একটা কনফিউশনের মাধ্যমে যেখানে আমরা দেখতে পাবো যে সেথ রলিন্স হেরে গিয়ে বসে আছে, মানে তার মন ঠন খারাপ হয়ে গেছে, ওই দিক থেকে স্যামি জেনও রিংয়ের কর্নারে বসে আছে, আর রোমান রিংস স্যামি জেনের দিকে তাকাচ্ছে, আর তার সাথে সাথে তার যে ভিক্টরি সেটাকে সেলিব্রেট করছে। আর এইভাবেই আমি সামার স্ল্যামের নাইট 2কে শেষ করতে চলেছি। তো তোমরা বলো যে সামার স্ল্যামের নাইট 2 এর আমার বুকিং তোমাদের কেমন লেগেছে, আর এরকম ঘটনা যদি সামার স্ল্যামের নাইট 2তে ঘটে তোমরা সেটা দেখতে ইন্টারেস্টেড হবে কি না। আর বাকি যারা যারা এখনও নাইট 1-এর ভিডিওটা দেখোনি তারা অবশ্যই নাইট 1-এর ভিডিওটা গিয়ে একবার চেক আউট করো, সেটাও আশা করি তোমাদের ভালো লাগবে। আর সামার স্ল্যামের ওভারঅল বুকিং তোমাদের কেমন লাগলো, মানে আমার বুকিং তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, ওই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে পারলে হাইপ করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাকে যদি ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করেও আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।